জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালী। সড়কের সাথে রেলপথ অবরোধে ত্বরান্বিত হয় অভ্যুত্থান। কার্যালয়গুলোতে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রের তালিকা তৈরি সহ চলছে তোড়জোড়। কমিশন যখন যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যেমন এখন আমরা ভোটার তালিকা নিয়ে এবং ভোট কেন্দ্র নিয়ে কাজ করছি। অর্থায়ন বন্ধে ঢুকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। বাংলাদেশি পণ্যে ভারতীয় নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে 30% রপ্তানি কমার শঙ্কা, ক্ষতিগ্রস্ত রাজস্ব আহরণ। অভিবাসন নীতিতে ফের কঠোর যুক্তরাজ্য। নতুন আইন কার্যকর হলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধের শঙ্কা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রাউশন এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই আন্দোলন কথাটি শুনলে সামনে আসে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, মিছিল আর ছাত্র জনতার শক্ত অবস্থান। ক্ষয়ক্ষতি তো বটেই, বহু প্রাণের বিনিময়ে ঘটে কর্তৃত্ববাদী শাসনের অবসান। নতুন করে সুযোগ হয় সাম্য ও সমতার বাংলাদেশ বিনির্মাণের। যাত্রাবাড়ি, রামপুরার মতো জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালীর রাজপথ। সড়কপথের সঙ্গে রেলপথও বন্ধ করে আন্দোলনের গতি বাড়িয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফিরে দেখা জুলাইয়ের মহাখালীর দিনগুলোর কথা জানাচ্ছেন মাঝারি মন। দীর্ঘ দুঃশাসনে চাপা জনক্ষোভ আর মননে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা ৩৬ দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন হয় ১.৫ দশকের শেখ হাসিনার শাসনামল। ফলে মুক্তি মেলে ভোটহীন, দখলদার, খুন, গুমসহ জন আকাঙ্ক্ষা বিরোধী আধিপত্যের। জুলাই আন্দোলনে ঢাকার যে কটি স্থানে ছাত্র জনতা অবস্থান ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্যে থাকত মহাখালী মোড় এবং রেলপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় তারা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি আন্দোলনকারীদের। ৭ রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সংঘর্ষে শিক্ষার্থীরা সামনে আসলে পিছপা হয় পুলিশ। আবার পুলিশ সদস্যরা দমনের মাত্রা বাড়ালে পিছু হটে আন্দোলনকারীরা। সরকারি তিতুমির কলেজ, বুটেক্স, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, BAF শাহীন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা ছিল মহাখালীর রাজপথে। জুলাই আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর কথা জানাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থী জিসান। আন্দোলনের প্রতিটি দিন প্রথমে অনলাইনে, পরে ইন্টারনেট বন্ধের পর অফলাইনে যোগাযোগ করে সংগঠিত হতো তারা। সহপাঠীরা মিলে মোকাবেলা করেছিলেন রাজপথের চতুর্মুখী আক্রমণ। কলেজ ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হুমকি হামলায়ও পিছু হটেনি তারা। এই জুনটা ছিল খুবই ক্রিটিক্যাল জুন। এই জায়গায় যদি রেলগেট এবং যে আপনার মহাখালী বাস টার্মিনাল, তারপর আপনার এই মহাখালী যে বাস আছে উত্তরা থেকে বা ময়মনসিংহ থেকে, এগুলো যদি আমরা অবরোধ করতে পারি, ব্লকেট কর্মসূচি করতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মানে পুরোটাই নিরাপত্তাহীনতার মধ্যে। আর একটা ব্যাপার হলো যারা সবাই বিচ্ছিন্ন, 2জন 4জন করে বিচ্ছিন্ন, এখানে তো সবাই একত্র হওয়া যাচ্ছে না। তো এরকম করে 17 তারিখে গড়ালো আমাদের মহাখালীটা, আমরা মোটামুটি কভার করলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল মহাখালীতেও। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিছিলে যুক্ত হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আঘাত, রক্তাক্ত শরীর নিয়েও দমে যাননি আন্দোলনকারীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউনে পুলিশি আক্রমণের মাত্রা বাড়ে মহাখালী এলাকায়, যার কারণে বিক্ষুব্ধ জনতার ক্রোধে পড়ে সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সহপাঠী হারানো শিক্ষার্থীরা বলছিলেন জুলাই আন্দোলনের স্মৃতিকথা।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, এখানে বুটেক্স আছে সরকারি বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ এবং বিএফ শাইন। এই কলেজগুলো আমাদের কাছে এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে প্রত্যেকটা জায়গা থেকে এত ভালো ভূমিকা পালন করছে যে অন্য জায়গা থেকে এত বেশি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের অবদানটা কোনো অংশেই কম করে না। রেল লাইন তো তখন আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, রেল চলাচল বন্ধ ছিল, পরিবহন চলাচল বন্ধ ছিল। তো পুলিশরা মহাখালী রেলগেটে ছিল, তো মহাখালী রেলগেট রাস্তা বরাবর ছিল পুলিশরা, আবার ভিতরে ছিল হচ্ছে যে ছাত্রলীগের পোলাপানরা, ওরা হচ্ছে আবার ওই ভিতর দিয়ে এলাকাটা আবার খোঁজাখুঁজি করতেছিল, স্টুডেন্টদেরকে খুঁজতেছিল। বহুত মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়, আমরা সেই চেষ্টাই করব যে দেশটাকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, আমরা যেন এই চেতনায় উজ্জীবিত থেকে দেশের রক্ষার্থে কাজ করতে পারি। অসংখ্য আহত তো বটেই, মহাখালী এলাকায়ও জুলাই শহীদের সংখ্যা একাধিক। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে মহাখালী ও এর আশপাশের এলাকাবাসীও যুক্ত হয়েছিলেন। প্রতিবেদনটি শেষ করতে চাই নিজের একটি অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। গেল বছরের জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন এই মহাখালী এলাকায় এসেছিলাম সংবাদ সংগ্রহের জন্য। সে সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আমি এবং আমার সহকর্মী ভিজে তানিম আহমেদ। রক্তাক্ত হয় দুজনের দেহ, ভেঙে ফেলা হয় আমাদের সঙ্গে থাকা ক্যামেরাটি। পরবর্তীতে কোনো রকমের জীবন বাঁচিয়ে অফিসে ফিরি। মাঝার ইমন, এখন ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সারা দেশের নির্বাচন কার্যালয়। ভোটকেন্দ্রের তালিকা তৈরি, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত সংস্কারের তালিকা তৈরি সহ চলছে নানা তোড়জোড়। চট্টগ্রামে 277টি ভোট কেন্দ্র মেরামতে বরাদ্দ চেয়ে চিঠি গেছে মন্ত্রণালয়ে। এছাড়া একই সঙ্গে চলছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা আনুষঙ্গিক প্রস্তুতিও। শোয়েব রহমানের প্রতিবেদন। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় ধরে নিয়ে ঢাকার পাশাপাশি নির্বাচনী উত্তাপের আঁচ লেগেছে দেশের তৃণমূল নির্বাচন কমিশনগুলোতেও। শুরু হয়েছে ভোট আয়োজনের তোড়জোড়, চলছে প্রস্তুতি। এরই মধ্যে নির্বাচন কেন্দ্র পরিদর্শন, অবকাঠামো পরিস্থিতি, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ নানা বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে জেলা নির্বাচন কমিশন। একই সঙ্গে চলছে রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চট্টগ্রামে গুরুত্ব পাচ্ছে ভোট কেন্দ্র সংস্কারের কাজ। এরই মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে 277টি ভোট কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এসব কেন্দ্রের কোনোটির সীমানা প্রাচীর নির্মাণ, কোনোটির দরজা জানালা সহ নানা ধরনের অবকাঠামোগত মেরামত প্রয়োজন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে আমরা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বা আপনার মেরামতযোগ্য এই কেন্দ্রগুলোকে আমরা একটা তালিকা প্রেরণ করেছি এবং আমি যতটুকু জানতে পারছি সেটা আমাদের কর্তৃপক্ষ, সেটা যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদেরকে সেই তালিকাটা দিয়েছে যাতে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন। জেলা নির্বাচন কমিশন বলছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে অর্থ বরাদ্দ চেয়ে করা হয়েছে আবেদনও। তবে এখনও এ সংক্রান্ত কোনো নির্দেশনা পায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগই ভোট কেন্দ্র প্রাইমারি স্কুলে হয়, আর প্রাইমারি স্কুলের কাজগুলো কিন্তু দেখে এলজিডি। তো আমাদের যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো হবে ওইগুলোর প্রাক্কলন করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভোট কেন্দ্র সংস্কারের জন্য আসলে বেশি সময় লাগে না, ওইখানে তো আর মেজর মেরামত হয় না। নির্বাচন উপলক্ষে এখনো আমাদের কাছে কোনো প্রজ্ঞাপন বা গ্যাজেটেড কোনো বা ওখান থেকে কোনো আমাদের ইনফরমেশন চাওয়া বা আমাদেরকে দেয়া এরকম এখনো হয়নি। তবে আশা করতেছি শর্টলি হয়তো পাবো। আর আমাদের যে প্রতিষ্ঠান যাতে নিজস্ব গতিতে যে সংস্কারগুলো সেটা করবে, আর যদি কিছু অতিরিক্ত সংস্কার প্রয়োজন হলে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেভাবে করা প্রয়োজন সেভাবে করব। এবার ভোট পদ্ধতিতে আসতে পারে বড় পরিবর্তন, যা নিয়ে ভাবছে কমিশন কর্মকর্তারা। আগে সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে ইভিএম প্রাধান্য পেলেও এবার ভোট হতে পারে শুধু ব্যালটে। এজন্য ব্যালট পেপার, সিল, ব্যালট বাক্সের পরিমাণেও আসতে পারে পরিবর্তন। কমিশন যখন যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
যেমন এখন আমরা ভোটার তালিকা নিয়ে এবং ভোট কেন্দ্র নিয়ে কাজ করছি। বিভিন্ন বিভিন্ন মিডিয়া মাধ্যমে ভোটারদেরকে আমরা কিভাবে ভোট প্রদান করবে কিংবা তাদের বিভিন্ন বিষয়ে আমরা ভোটার এডুকেশনের মাধ্যমে আমরা অবহিত করব। কমিশন কর্মকর্তারা জানান, চট্টগ্রামের 16টি আসনে নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ অনেকটাই অগ্রগতি হয়েছে। গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16 আসনে ভোটার ছিল 65,15,000 আর ভোট কেন্দ্র ছিল 2020টি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে থমকে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল থেকে কুতুবখালী অংশের কাজ। সিঙ্গাপুরের আদালতে মামলা নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের বিষয়টি এখনও ঝুলে আছে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চললেও তৃতীয় সেকশনের কাজে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ, যে কারণে ব্যয় বাড়ছে 516 কোটি টাকা আর মূল প্রকল্পের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে প্রকল্পে অর্থ ছাড় আটকে দেয় ঋণ সহায়তা দেওয়া চীনের এক্সিম ব্যাংক। সিঙ্গাপুরের আদালতে মামলার নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের জট দ্রুত খুলবে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঢাকার যানজট কমানোর পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো যেন দিনের বেলায়ও ঢাকার উপর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে বাধাহীনভাবে যেতে পারে সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বিমানবন্দরের সামনে প্রথম এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই অংশের জমি অধিগ্রহণে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আবদুল্লাপুরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। সম্পন্ন হয়েছে মূল রাস্তার ঢালাইয়ের কাজ। একই সাথে সমানতালে এগিয়ে চলছে আবদুল্লাপুর থেকে ধৌর পর্যন্ত অংশের কাজ। এই এলাকায় তুরাগ নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হবে যান চলাচলের রাস্তা। এক্সপ্রেসওয়ের দুই পাশের উড়াল সার্ভিস সড়ক দিয়ে চলবে স্থানীয় যানবাহন। তাই মূল এক্সপ্রেসওয়ের নির্মাণের আগে সার্ভিস সড়কটি খুলে দেওয়া হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। উড়াল সড়কের ওঠানামার র্যাম্পগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রকল্প পরিচালকের আশা, আগামী বর্ষার আগেই বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত নিচের এক পাশের সড়ক পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। এতে এই এলাকার জনদুর্ভোগ কমে আসবে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। আমরা যে সাইড দিয়ে ওভারহেড লাইন করব সে জায়গা নেই। হাই ভোল্টেজ লাইন জনগণের নিরাপত্তার জন্য এটা হুমকি। আমার লেবাররা যখন কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটাও একটা হুমকি। সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার দপ্তরে কাজ হচ্ছে, এখন হয়তো আল্লাহ চেয়ে হয়ে যাবে। উনি ওইটা দিলে পরে তখন আমরা প্ল্যানিং কমিশন থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে পারবো। আমার এই প্রজেক্টের আগে যে গতি ছিল, বর্তমান সরকারের সময় আরও গতি বেড়ে গেছে। 59% ওভারঅল প্রোগ্রেস, আর ফিজিক্যাল প্রোগ্রেস হলো 52%। তবে সব সংকট কাটিয়ে জোরে সোরে চলছে বাইপাইল থেকে ইপিজেড পর্যন্ত কাজ। উপরের বড় অংশের ঢালাইয়ের কাজও শেষের দিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রায় 44 কিলোমিটার পুরো এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বড় বাধা সমন্বয়। একটা অংশের কাজ চলমান আছে ঢাকা আশুলিয়া যেটা, বাট অন্য অংশটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কিছু অংশ সম্পন্ন হয়ে বাকি অংশটুকু কিন্তু বন্ধ হয়ে আছে। যদি আমরা সমন্বিতভাবে দুটো এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রাখা না যায়, তাহলে দেখা যাবে আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে যানজট কমানো সেটাতে ব্যাহত হতে পারে। শুধু তাই না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনের যে অংশটুকু রয়েছে তার জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক, কারণ এখানে ইউটিলিটি লাইন যেমন সরাতে হবে, তারপরে এটা চলে যাবে কিন্তু এই দক্ষিণ সিটির মতো একটা জনবহুল ঘনবসতিপূর্ণ একটা এলাকার ভিতর দিয়ে।
17,000 কোটি টাকার এই প্রকল্পের সংশোধিত প্রকল্পে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। ডলারের দাম আর নির্মাণ ব্যয় বাড়ায় বাড়তে পারে 1000 কোটি টাকা। 2027 সালের ডিসেম্বরে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত অগ্রগতি প্রায় 60%। একদিকে যখন ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের অর্ধেকাংশের কাজ প্রায় থমকে রয়েছে, অন্যদিকে এই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঠিক সময়ে শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো এই পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারবে, ততদিন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া তো সম্ভবই না। ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটিও দূর হবে না। ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের যেই অংশের কাজ থেমে রয়েছে তা দ্রুত শুরু করে শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, আশুলিয়া, ঢাকা। গেল অর্থ বছরে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বাড়ে প্রায় 87 কোটি টাকা। তবে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণেই অন্তত 30% ক্ষতিগ্রস্ত হবে বন্দরের রপ্তানি বাণিজ্য। এ অবস্থায় রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারতের নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন বন্দর এবং শুল্ক কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন যে কয়েকটি পণ্য রপ্তানি হয় তার অর্ধেকই হিমায়িত মাছ। প্রতি কেজি $2.5 পাঙ্গাস, পাবদা, রুই, কাতল ও ট্যাংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ যায় ভারতে। 2024-25 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে 514 কোটি 34 লাখ টাকার পণ্য, যার মধ্যে রয়েছে হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ভোজ্য তেল, আটা ও ময়দা সহ বিভিন্ন পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাবার। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 31 লাখ 82 হাজার টাকার জিরা, ডাল ও কাজু বাদাম। সরকারের রাজস্ব এসেছে 4 কোটি 16 লাখ টাকা, যা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 51 লাখ টাকা কম। তবে গেল মে মাসে ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়ের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্য নিয়মিত রপ্তানি হতো আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা মোট রপ্তানি বাণিজ্যের অর্ধেক। ব্যবসায়ীরা বলছেন, নতুন অর্থ বছরে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে অন্তত 30%। বাণিজ্য সচল রাখতে তাই সব ধরনের পণ্য আমদানির সুযোগ চান তারা। ইন্ডিয়ার নিষেধাজ্ঞার কারণে অনেক আমরা রপ্তানি পণ্য বন্ধ হয়ে গেছে। বর্তমান যে অবস্থায় আমাদের এখানে যে ব্যবসা বাণিজ্য কমে গেছে, এতে মনে করেন যে অনেক লোক বেকার হয়ে গেছে। নিষিদ্ধ পণ্য ব্যতিরেকে সকল পণ্য যদি আমাদের ইম্পোর্টটা অনুমোদন দিত, তাহলে হয়তো আমাদের ইম্পোর্টের দিকে সচল হইতো। নতুন পণ্যগুলা ভারতে রপ্তানি করতে পারি, সেদিকে একটু নজর দেওয়া দরকার। বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারতের নিষেধাজ্ঞার কারণে গেল অর্থ বছরের শেষ দিকে রপ্তানি বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের মাসুল আদায় কার্যক্রমে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা পণ্যগুলোর রপ্তানি বাড়ানোর পরামর্শ এই কর্মকর্তার। আগে যে পরিমাণ আমাদের বন্দর মাসুল আদায় হতো গাড়ির সংখ্যা বেশির কারণে, ভারতের নিষেধাজ্ঞার ফলে আগে যেহেতু অনেকাংশে এক্সপোর্টটা কমে আসার কারণে আমাদের বন্দর মাসুলটা কমে আসছে। বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমোদনের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার জানিয়ে নতুন অর্থ বছরে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে বলে আশা শুল্ক বিভাগের। সংশ্লিষ্ট যারা আছেন তারা জাতীয় রাজস্ব বোর্ডকে বিষয়টা অবগত করেন। রাজস্ব বোর্ড থেকে আমরা কোনো নির্দেশনা পাই, তখন ওই অনুযায়ী কাজ করতে পারবো। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে চলছে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের ভ্রমণ করু সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। আজিজুল সঞ্চয়, এখন, ব্রাহ্মণবাড়িয়া। বৃষ্টির কারণে সরবরাহ কমায় বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজির বাজারের আরও খবর জানাতে কুষ্টিয়া পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ এবং সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। তবে শুরুতেই কুষ্টিয়ার খবর জানতে পলাশের সাথে যুক্ত হতে চাই। পলাশ, জানাবেন যে এই ঊর্ধ্বমুখীর বাজার কয়দিন ধরে চলছে, আর বাজার ঘুরে কি দেখছেন? সহসায় দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা?
রওশন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর সবজি বাজারে। এখানে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। আমি গেল সপ্তাহ ধরে কিন্তু এই যে দাম সেটি আসলে বেড়েছে। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা বলছেন যে সব ধরনের যে সবজি সেটি কিন্তু সরবরাহ কম রয়েছে। শুধুমাত্র টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই যে সবজির গাছ নষ্ট হওয়া সহ যে সবজির নষ্ট হওয়া, এরকম বিষয়ে তারা অভিযোগ করছেন। এতেই কিন্তু দাম যে বেশি সেটি আসলে তারা দাবি করছেন। এ নিয়ে আমি একটু আগে ক্রেতাদের সাথে কথা, ক্রেতারা বলছেন যে সব ধরনের যে সবজির দাম যে বৃদ্ধি পেলেও কিন্তু বাজার মনিটরিং কিন্তু হয় না, এবং এতে যে অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা খুব সহজেই তারা কিন্তু সবজির দামগুলো বাড়ান। এই নিয়ে একটু আগে আমি কথা বলেছি, ঠিক আমার পেছনে দেখছেন যে এখানে কিন্তু কৃষক পর্যায়ে রয়েছে। কৃষক পর্যায়ে তারা কিন্তু সবজিগুলো তাদের যে ক্ষেত খামারের থেকে কিন্তু তারা যে সবজিগুলো নিয়ে আসেন এবং সেইগুলো কিন্তু তারা এখানে বিক্রয় করেন, এবং তো তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু খুব একটা বেশি দাম আসলে পাচ্ছেন না। তবে এটি তারা বলছেন যে একটা সিন্ডিকেট আমাদের কাছ থেকে নিয়ে তারা ঠিক এটিকে দাম যে বৃদ্ধি সেটি আসলে করে থাকেন। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার বাজার মনিটরিং কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই যে বাজার মনিটরিং সেটি আসলে তারা করছেন, এবং কয়েকদিনের মধ্যেই এই সবজির দাম কমে যাবে বলেও আসলে তিনি জানিয়েছেন। তবে এই বাজারে আজকে বেগুন বিক্রয় হচ্ছে যে 80 টাকা থেকে 100 টাকা কেজি, এবং যে কাঁচামরিচ কিন্তু এখন এই বাজারে বিক্রয় হচ্ছে 80 থেকে 100 টাকা, এবং এছাড়া যে করল্লা সেটি বিক্রয় হচ্ছে 40 টাকা, এবং পেঁয়াজ কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 50 থেকে 55 টাকা, এবং আমি যে আদা কিন্তু সেখানে বিক্রয় হচ্ছে 140 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সবজি, সব ধরনের সবজির দাম বেড়েছে। মূলত এই যে বাজার দেখছেন, এই বাজারে কিন্তু যে জেলা সহ আশপাশের যে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে সবজি সরবরাহ করেন, এবং এখান থেকেই যে আমার পাশেই যে বাজার সেখানে বিক্রয় হয়, এবং খুচরা বাজারে সেখানে বিক্রয় হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রওশন। এবার আমরা সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি জানতে রিফাত রহমানের সাথে যুক্ত হতে চাই। রিফাত, জানাবেন যে আপনার সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি কেমন, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? রওশন, টানা বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে সিরাজগঞ্জের যে কাঁচা বাজারগুলো রয়েছে এই পৌর পাইকারি বাজারে। বিশেষ করে যেগুলো গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু একদমই কমে এসেছে। বিশেষ করে মরিচ এবং বেগুনের দাম এই সরবরাহ কম থাকার কারণে মরিচ এবং বেগুনের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেই সবজির দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা গত ৩-৪ দিন হলো এই বাজারে কিন্তু প্রভাবগুলো পড়ছে বৃষ্টির কারণে। বিশেষ করে আমরা দেখেছি যে যেগুলো সবজি আসলে ভরপুর সরবরাহ থাকে সেই সবজিগুলো সরবরাহ একেবারেই কিন্তু কমে এসেছে, যে কারণে আসলে এই পৌর পাইকারি আড়তে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে যে মরিচ ছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজি, সেই মরিচ আজকে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনের সরবরাহ একবারেই নেই। যা বেগুন অল্প সরবরাহ হয়েছে তার দামও কিন্তু অনেক বেশি, প্রায় ৯০ টাকা ৯৫ টাকা কেজিতে কিন্তু আজ বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলো ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করল্লা ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে করল্লা বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে, দুধকুশি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, মুখী ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করল্লা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া মশলা জাতীয় যেগুলো সবজি রয়েছে সেগুলোর উপর কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। মরিচ ছাড়া অন্যান্য যেগুলো সবজি মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে, এবং রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা, এবং আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কোনো কিছু আমরা কিন্তু লক্ষ্য করিনি। তবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই যে বৃষ্টির প্রভাব সেটি কিন্তু পড়ছে, এবং যেহেতু বৃষ্টি
আরো 7 দিন টানা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, যে কারণে আসলে এই অবস্থা চলতে থাকলে সিরাজগঞ্জের যে কাঁচা বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে এর প্রভাব কিন্তু আরো পড়বে। বিশেষ করে পাইকারি যে আড়তগুলো রয়েছে এই আড়তের থেকে যে খুচরা বাজারগুলো রয়েছে এই খুচরা বাজারের দোকানগুলোতে কিন্তু এর প্রভাব আরো বেশি পড়েছে। আরো 10 থেকে 20 টাকা বেশিতে কিন্তু ক্রেতাদেরকে এই খুচরা বাজার থেকে এই সবজিগুলো কিনতে হচ্ছে। তো রোশন, সিরাজগঞ্জের এই পৌর পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আগের দিনে গ্রামের বিভিন্ন বাড়িতে শোভা পেত রশি দিয়ে তৈরি খাট বা টুল, তবে সময় পরিবর্তনের সাথে এই খাট ব্যবহার করছে অভিজাতরাও। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রশির খাটলার কদর তাই বেড়েছে। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাড়ছে এর ব্যবহার ও প্রসার। সোহান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রফেসর পাড়ার বাসিন্দা আব্দুস সালাম শ্যামল 20 জনের বেশি শ্রমিক নিয়ে শহরের আলীনগর এলাকায় গড়ে তুলেছেন ঐতিহ্যবাহী দড়ির খাটলা তৈরির কারখানা। এই কারখানা থেকে মাসে অন্তত 7 লাখ টাকার খাট বা টুল বিক্রি করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে বাড়ছে বিক্রি। ঢাকার অভিজাত এলাকাগুলোতে এর চাহিদা বেশি। এসব পণ্যের ডিজাইন ও সাইজের ওপর নির্ধারণ হয় পণ্যের মূল্য। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য সারা দেশে পৌঁছে দেওয়ার সুবাদে একটা সুন্দর কর্মসংস্থান তৈরি হয়েছে এবং আমরা আশাবাদী যে এই জিনিসটাকে আমরা আরও সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারবো এবং সামনে এটাকে দেশের বাইরেও আমরা পাঠিয়ে দিতে চাই। নতুন উদ্যোক্তাদের হাত ধরে হারিয়ে যাওয়া খাটলার কদর বাড়ছে। কারিগররা জানালেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সময় নিয়ে তৈরি করা হয় এসব খাটলা বা মাচিয়া। সরকারের পক্ষ থেকে এই উদ্যোক্তাদের প্রণোদনার ব্যবস্থা করলে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে এই খাটলা, বলছেন জেলা চেম্বার অফ কমার্স। খাটলা তৈরি হচ্ছে এবং অনলাইনে বিভিন্ন মার্কেটিং হচ্ছে। এই যেসব উদ্যোক্তা এরা ফ্যাক্টরি করেছে তাদেরকে স্বল্প সুদে লোন দিয়ে এর সাহায্য যদি সরকার করে তাইলে আরও এটি ঐতিহ্যকে ধরে রাখার জন্য সহায়ক হবে। ভালো কাঠ, দড়ি এবং হচ্ছে এই কোয়ালিটি এনশিওর করা, আমরা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি দিই। এগুলোর সম্পূর্ণ বুনন কাজটা আমি করি এবং এই বুনন কাজের মাধ্যমে আমি একটি পারিশ্রমিক পাই। খাটলার আকার অনুযায়ী দাম পড়ে 3,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। এখন চাঁপাইনবাবগঞ্জ। প্রতি বছরই বর্ষা আর জোয়ারে প্লাবিত হয় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার 4 ইউনিয়নের অন্তত 20টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, ফসলি জমিসহ বসতবাড়ি। সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই স্থায়ী বেড়ি বাঁধের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, দ্রুতই এর সমস্যার সমাধান হবে। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির কাঠালিয়া, শৌলজালিয়া, আওড়াবুনিয়া ও আমুয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম সামান্য জোয়ারের পানিতেই প্লাবিত হয়। বর্ষা বা বন্যা শুরু হলেই এখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন স্থানীয় কৃষকরা। ধান, সবজি আর বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ায় পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। সমস্যা সমাধানে দীর্ঘদিনেও নির্মাণ করা হয়নি টেকসই ও কার্যকর বেড়িবাঁধ। দুর্ভোগের বিষয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও সুরাহা মেলেনি। মাছের ঘেরগুলা তলিয়ে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, ফসলের ক্ষেত তলিয়ে যায়, কোটি কোটি টাকার ফসল নিধন হয়। বন্যার সিগন্যাল দেয়, তাইলে আমরা কোনো রকম বাড়িঘরে থাকতে পারি না। সব আত্মীয় স্বজনের বাড়ি এবং উপজেলার সব চলে যায় বাড়িঘর ফেলাই থিয়া। আমরা এই এলাকার মানুষ যথেষ্ট দুর্ভোগে আছি এবং জলোচ্ছ্বাসে বাড়িঘর সব ডুবে যায়। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ এই বেড়িবাঁধের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু কর্তৃপক্ষ এটাকে গুরুত্ব সহকারে আমলে নিচ্ছে না। দীর্ঘদিনের দাবি ছিল যে বেড়িবাঁধটা আমাদের হইব, কিন্তু হইতেছে না। জোয়ারে একটু তলাই যেই আবার এই বাড়া একটু কমে, একটু বেড়িবাঁধ যদি হইতে তাহলে একটু বেশি ভালো হইতে, আমরা একটু শান্তি করতে পারতাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি এ অঞ্চলের খালগুলোতে নেই কোনো পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা। ফলে জোয়ারের সময় অনায়াসে পানি ঢুকে পড়ে ঘরবাড়ি ও স্থাপনায়। তবে প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার জন্য একটা প্রপোজাল অলরেডি প্ল্যানিং কমিশনে প্রেরণ করেছে। আর কাঠালিয়া এবং রাজাপুর উপজেলায় যে সকল ভাঙল প্রভাবিত স্থান আছে সেসব ভাঙল প্রভাবিত স্থানের উপর একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। ওই সমীক্ষাগুলোর প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব এবং অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে।
দুর্ভোগ নিরসনে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি করেছেন ঝালকাঠির কাঠালিয়া এলাকার বাসিন্দারা। কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতি বছর একই দুর্ভোগে পড়ছেন কাঠালিয়ার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করবে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। হুট করে এই অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য। বন্ধ হচ্ছে কেয়ার ভিসা, এছাড়া বাড়ানো হয়েছে অভিবাসী কর্মীদের বেতন সীমা আর শিক্ষাগত যোগ্যতাও। নতুন অভিবাসন আইন কার্যকর হলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধের শঙ্কাও বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। যুক্তরাজ্যে অভিবাসন এখন এক অনিশ্চয়তার নাম। রাজনৈতিক চাপে আবারও অভিবাসন আইনে বড়সড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে কিয়ার স্টারমার সরকার। কেয়ার ভিসায় গেল কয়েক বছরে দেশটিতে এসেছেন 1,20,000-এরও বেশি কর্মী। তবে প্রতারণা ও দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক কেয়ার প্রতিষ্ঠান। অনেকে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। 22 তারিখ কিন্তু কাট অফ পয়েন্ট। তো 22 তারিখে আগে যারা আসবে বা যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু আগের আইনেই সেটা চলবে, তারা কিন্তু নিয়ম মতো সেটা চালিয়ে যেতে পারবেন। তাদের যে আগের যে পুরনো আইন, সেই পুরনো আইনে আমরা লিগ্যাল ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডের যে বেনিফিট সেইটা পাবেন। 1 জুলাই যুক্তরাজ্যের পার্লামেন্টে ঘোষিত নতুন নিয়মে দক্ষ কর্মী নিয়োগে বাৎসরিক বেতন বৃদ্ধি এবং স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এ লেভেল থেকে ডিগ্রি সমমানে উত্তীর্ণ সহ বেশ কিছু কড়াকড়ি এনেছে সরকার। ডিগ্রি কোয়ালিফিকেশন এইটাতে একটু ভাববার বিষয়। আর যারা দেশের ভিতরে যারা অবস্থান করছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, তারা আগের আনেই থাকবেন। এইটাই হচ্ছে বর্তমান যে চেঞ্জ আগামী 22 তারিখ থেকে হবে। ব্রিটিশ বাংলাদেশিদের মূল ব্যবসা বলা চলে রেস্তোরাঁ ব্যবসাকে। গেল 1 যুগেরও বেশি সময় ধরে কর্মী সংকটে ভুগছে এই শিল্প। সংশ্লিষ্টরা বলছেন স্কিল ওয়ার্কারদের বেতন বৃদ্ধির কারণে সংকটে পড়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রভাব কিছুটা তো অবশ্যই পড়বে আমাদের বাংলাদেশ অথবা ভারত থেকে যারা স্কিলড শেফ আছে তাদের আসার ক্ষেত্রে। আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন অথবা বিভিন্ন ধরনের জব সেক্টরে যারা কাজ করেন তাদের গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা যাতে এই থ্রেশহোল্ডটা আবার কমিয়ে আনা হয়। আগেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি লিডাররা চাপ দেওয়ার কারণে কিন্তু এটা গভর্নমেন্ট শুনেছে কথা। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাজ্যের 9,06,000 নেট অভিবাসী সরকারকে চাপে ফেলে। কড়াকড়ি আরোপের ফলে 2024-এ তা কমে আসে 4,31,000-এ। নতুন নিয়মে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সীমিত হওয়ায় অভিবাসন আরও কমতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চলতি বছরের লক্ষ্য এ সংখ্যা 2.5 লাখে নামিয়ে আনা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মিকে মুক্তি দিবে হামাস। ফিরিয়ে দেওয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চয়তা এখনও দেননি ট্রাম্প। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ এই আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 138 ফিলিস্তিনি। এদিকে হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির প্রধান নাইম কাসেম। আর যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাত্রা নিয়ন্ত্রণে আনা না গেলে আগামীতে আরও ভয়াবহ হতে পারে দাবানল পরিস্থিতি, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে শুষ্ক মৌসুমে ইউরোপের দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাবানল নিয়ন্ত্রণ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাত্রা নিয়ে যে চুক্তিতে পৌঁছায় উন্নত দেশগুলো, পরবর্তী 9 বছরে চুক্তির কোনো শর্তই কার্যত বাস্তবায়ন হতে দেখেনি বিশ্ববাসী। বরং গেল বছর গোটা বিশ্বের গড় উষ্ণতা বেড়েছে 1.5 ডিগ্রি, যা শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়েও বেশি। আর 2025-এর জুনে এসে উষ্ণতম মাসের রেকর্ড গড়ে ফেলেছে পর্তুগাল ও স্পেন। চলতি মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় তাপপ্রবাহের আশঙ্কা ভাবাচ্ছে দক্ষিণ ইউরোপের বাসিন্দাদের।
ইউরোপ জুড়ে যখন পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখন 7 দিন ধরে দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চল। একই পরিস্থিতি গ্রিসের দক্ষিণেও। গেল জানুয়ারি থেকে বিজ্ঞানীরাও আভাস দিচ্ছিলেন, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্ববাসীর সামনে দাবদাহের পর দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে আসবে দাবানল, যার কিছুটা নজির দেখা গেছে গেল জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে যাওয়া 12,000-এর বেশি অবকাঠামো আর কয়েক ডজন মানুষের প্রাণহানি সাক্ষ্য দিচ্ছে দাবানল নিয়ে হেলাফেলার আর সুযোগ নেই বিশ্ববাসীর সামনে। The main reason we've got really high temperatures across southern Europe at the moment is due to something called a heat dome. And that's where we've got an area of high pressure that's got blocked. We're going to see any unsettled weather, but we are tending to see the air getting trapped. ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ইউরোপে 10টির মধ্যে 9টি দাবানল মানবসৃষ্ট কারণে ঘটলেও শুষ্ক আবহাওয়া এখানে গুরুত্বপূর্ণ প্রভাবকের কাজ করে। জলবায়ু বিজ্ঞানীরাও দাবি করছেন, শুষ্ক মৌসুমে ইউরোপে যে দাবদাহ দেখা যাচ্ছে তা মূলত হিট ডোমের কারণে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও গাছ কেটে ফেলার কারণে ভূপৃষ্ঠে যে তাপের বলয় সৃষ্টি হচ্ছে, তার প্রভাবেই নির্দিষ্ট সময়ের আগেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। ফলে বিস্তীর্ণ বনভূমিতে আগুন একবার ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। Weather extremes that we are seeing are currently occurring in a warmer atmosphere and also with warmer oceans and in an atmosphere that can actually carry more moisture. So all these actually contribute to the fact that heat waves, as we've experienced them in the past, গেল বছরে নানা প্রাকৃতিক বিপর্যয় ভুগিয়েছে বিশ্ববাসীকে। ইতালি ও দক্ষিণ আমেরিকায় তীব্র খরা, নেপাল, সুদান ও ইউরোপে মারাত্মক বন্যা, মেক্সিকো, মালি ও সৌদি আরবের দাবদাহে হাজার হাজার মানুষের প্রাণহানি, আর যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সে আঘাত হানে ভয়াবহ সাইক্লোন। এই সবকিছুর মূলেই আছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। তবে এই উষ্ণতম পৃথিবীতে মানবসৃষ্ট দাবানল যে আগামী দিনের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি হতে চলেছে, এ নিয়ে দ্বিমত নেই বিজ্ঞানীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার জানাবো খেলার খবর। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। এরই মধ্যে নিজেদের লক্ষ্য অর্জিত হলেও 100% সাফল্য নিয়েই বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে আগামী বিশ্বকাপের দিকে নজর অধিনায়ক আফিদার। মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। ওয়াসিল হক পান্থর প্রতিবেদন। বাছাই পর্ব খেলা দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে আফিদা ঋতুপর্ণারা লিখেছেন দেশের ফুটবলের নতুন ইতিহাস গড়েও বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতানি বটে। তবে অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে, এটার জন্য তো খুবই ভালো লাগতেছে। প্রাথমিক লক্ষ্য তো পূরণ হয়েছে, কাপ্তানের কণ্ঠে স্বপ্নটা আরো বিস্তৃত। মার্চের এশিয়ান কাপে শীর্ষ 6 থেকে ব্রাজিলের চোখ আফিদার। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ঐতিহাসিক অর্জনের পর এখনো উদযাপন করেনি দল। মিয়ানমারে বাছাই পর্বে শেষ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপের দুর্বলতম দলকে নিয়েও যথেষ্ট মনোযোগী মেয়েরা। 3-3 করেই আফিদারা করবেন চূড়ান্ত উদযাপন। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। অপরাজিত থেকেই আসর শেষ করলে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েই উন্নতির সম্ভাবনা আছে টাইগ্রেসদের। ওয়াসিল হক পান্থ, এখন। শেষ করবে এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালী। সড়কের সাথে রেলপথ অবরোধে ত্বরান্বিত হয় অভ্যুত্থান। কার্যালয়গুলোতে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রের তালিকা তৈরি সহ চলছে তোড়জোড়। কমিশন যখন যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যেমন এখন আমরা ভোটার তালিকা নিয়ে এবং ভোট কেন্দ্র নিয়ে কাজ করছি। অর্থায়ন বন্ধে ধুঁকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা।
বাংলাদেশি পণ্যে ভারতীয় নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে 30% রপ্তানি কমার শঙ্কা, ক্ষতিগ্রস্ত রাজস্ব আহরণ। এবং অভিবাসন নীতিতে ফের কঠোর যুক্তরাজ্য, নতুন আইন কার্যকর হলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধের শঙ্কা। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/echontv।